আজকে আমরা প্রজেক্ট টাইম এন্ড কস্ট এস্টিমেশনের যে দুটো প্রসেস সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাসে, একটা টপ ডাউন প্রসেস, একটা বটম আপ প্রসেস। বটম আপ অ্যাপ্রোচটা সম্পর্কে, মানে বটম আপ প্রসেসে যে অ্যাপ্রোচেস গুলো ইউজ করা হয় সেটা দিয়ে আমরা আজকে কন্টেন্টটা শুরু করব। সো টপ ডাউন যে অ্যাপ্রোচটা, এটাকে অনেক সময় ম্যাক্রো অ্যাপ্রোচও বলা হয়। আর বটম আপ অ্যাপ্রোচ যেটা, সেটাকে অনেক সময় মাইক্রো এস্টিমেট বা ডিটেইল এস্টিমেটও বলা হয়। সো দিস আর সাম সিনোনিমস, মানে টপ ডাউন অ্যাপ্রোচকে আমরা ম্যাক্রো বলবো, আবার বটম আপ অ্যাপ্রোচকে আমরা মাইক্রো বা ডিটেইলটা বলবো। আচ্ছা, এখন আমরা বলছিলাম যে বটম আপ অ্যাপ্রোচ আলটিমেটলি কারা ইউজ করছে। এই অ্যাপ্রোচটা হচ্ছে তখনই ইউজ করা হয় যখন আমরা বলছি যে প্রজেক্টটা যারা রিয়েলি এক্সিকিউট করবে, তারা যখন আমাদেরকে এস্টিমেট গুলো দিবে, তখন আমরা সেই এস্টিমেটকে বলবো যে বটম আপ অ্যাপ্রোচ। সো আমরা রিয়েল এস্টেট ডেভেলপারদের সাথে পরিচিত, যারা টেন্স অফ অর হান্ড্রেডস অফ প্রজেক্ট কাজ করে থাকে। বাট রিয়েল এস্টেট যে ডেভেলপ করা হয়, এই রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের সাথে অনেক, মানে আই মিন, আপনি যদি এটাকে ডেলিভারেবল, সাব ডেলিভারেবল, তারপর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, তারপর ওয়ার্ক প্যাকেজ, এভাবে যদি আপনি ব্রেকডাউন করেন, সো অনেকগুলো কাজ এখানে ইনভলভ। এখন আহ, যিনি ডেভেলপার কোম্পানি, তিনি ডিরেক্টলি কিন্তু কাজের সাথে ইনভলভ থাকেন না। সো তিনি মূলত যেটা করেন, তার নির্দিষ্ট কিছু কন্ট্রাক্টর আছে, তাদেরকে, যারা যেই কাজের কন্ট্রাক্টর, তাদেরকে মূলত কাজগুলো অ্যাসাইন করেন। তিনি ইজ এ কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজার বা ওভারসি করেন। ওকে, এখন বটম আপ অ্যাপ্রোচ কখন হবে? সো আমার যে এস্টিমেশন অফ টাইম, এটা যদি সেই রেসপেক্টিভ কন্ট্রাক্টর দিয়ে থাকে, যিনি কাজের সাথে ডিরেক্টলি ইনভলভ থাকবে, তখন আমরা এটাকে বটম আপ অ্যাপ্রোচ বলবো। এখন বটম আপ অ্যাপ্রোচ যেগুলো মানে ইউজ করা হয়, সেগুলো কি কি? So, আমরা তিনটা অ্যাপ্রোচ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথম অ্যাপ্রোচটাকে আমরা বলছি টেমপ্লেট মেথড। টেমপ্লেট মেথডে মূলত যেটা করা হয়, প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট ছক আছে বা টেমপ্লেট আছে। সো আপনি যদি সে ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আপনার রিয়েল এস্টেট প্রজেক্ট গুলো কিছু অ্যাপার্টমেন্ট প্রজেক্ট হয়, কিছু কমার্শিয়াল প্রজেক্ট হয়, আবার কিছু একাডেমিক প্রজেক্ট হয়, আবার সে স্টেশন কাইন্ড অফ প্রজেক্ট হয়, মানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। এখন বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য আপনার, মানে বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু কন্ট্রাক্টর করে থাকে। সো কন্ট্রাক্টরের টেমপ্লেট আছে, যে এটা যদি একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট হয়, এখানে কি কি কাজ করা লাগে এবং কোন কাজের জন্য কি পরিমাণ সময় বা কি পরিমাণ খরচ হতে পারে, সেটা একটা টেমপ্লেট থাকতে পারে। ফর এক্সাম্পল লাইক দিস, যেখানে কি কি কাজ হতে পারে, কি কি জিনিসপাতি প্রয়োজন হতে পারে এবং কি কি কস্ট হতে পারে, এরকম এক কিছু টেমপ্লেট থাকে। এবং এই টেমপ্লেট গুলো কিন্তু কাজের ধরন অনুযায়ী ডিফারেন্ট। সেটা যদি কমার্শিয়াল প্রজেক্ট হয়, তখন টেমপ্লেট আবার ডিফারেন্ট হবে। এই টেমপ্লেটটা ইউজ করে তারা কি করতে পারে, আহ, কেমন সময় লাগবে, কেমন কস্ট লাগবে, সেটা এস্টিমেট করতে পারে। এখন আহ, আপনার এই যে টাইম বা কস্ট এস্টিমেট করা হচ্ছে, এই টেমপ্লেটটা তখনই আমরা ইউজ করতে পারি যখন আমরা টেমপ্লেটটা তখনই আমরা ইউজ করতে পারি যখন আমরা যে কাজটা নতুন আমরা করব, সেই কাজটার সাথে আমাদের ফ্যামিলিয়ারিটি আছে, বা এই ধরনের কাজগুলো আমরা আগে থেকে করে থাকি। সো তার মানে আমরা একটা টেমপ্লেটের মাধ্যমে তখন আমরা নতুন কাজের টাইম বা কস্ট এস্টিমেট করতে পারবো। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে যেই প্রজেক্টটা আমরা নতুন নিব, এই ধরনের প্রজেক্ট আমরা আগে করি নাই, তার মানে আমাদের সেই প্রজেক্টটার কি নাই, সেই প্রজেক্টটার হোপফুলি আমাদের হয়তোবা কোনো টাইম বা কস্টের এস্টিমেশনের জন্য আমাদের আগে থেকে কি করা নাই, টেমপ্লেট করা নাই। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে প্যারামেট্রিক প্রসিডিওর।
সো প্রত্যেকটা কাজে কিছু প্যারামিটার্স আছে। So, আমরা যদি সেই প্যারামিটার্স গুলো সম্পর্কে জানি, তাহলে আমরা বটম আপ অ্যাপ্রোচেও আমার কাজে কত সময় লাগবে বা কত কস্ট লাগবে সেটা এস্টিমেট করতে পারবো। এটা আমরা টপ ডাউন অ্যাপ্রোচে দেখেছি, একই ধরনের অ্যাপ্লিকেশনস আমার টপ ডাউন অ্যাপ্রোচে ছিল। আপনার খেয়াল থাকবে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে রেশিও মেথড ডিসকাস করেছিলাম। সো রেশিও মেথড ইজ মোর লাইক প্যারামেট্রিক প্রসিডিওর ইন দ্য বটম আপ অ্যাপ্রোচ। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি জানেন আপনি একটা প্রজেক্ট নিলেন, সেই প্রজেক্টটা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে যত বিল্ডিং আছে সবগুলো কালার করা হবে। সো আপনার কাছে জানা আছে বা আপনার জানা আছে যে পার স্কোয়ার ফিটে কালার করতে কত খরচ হবে, এবং পার স্কোয়ার ফিট কালার মানে কালারের পিছনে কত খরচ হবে, এবং যে লেবাররা কাজ করবে পার স্কোয়ার ফিটে তাদেরকে কত পেমেন্ট করতে হবে। এখন আপনি যদি ইউনিভার্সিটিতে যতগুলো একাডেমিক বিল্ডিংস আছে সবগুলো বিল্ডিংস মানে যেগুলো কালার করা হবে, সব বিল্ডিংস এর আপনি কি করলেন মানে টোটাল স্কোয়ার ফিটের এস্টিমেশন আপনি পেলেন, তাহলে সেটা দিয়ে যদি আপনি পার স্কোয়ার ফিটে খরচকে মাল্টিপ্লাই করেন, এবং যত স্কোয়ার ফিট হলো সেটা দিয়ে যদি আপনি পার স্কোয়ার ফিটে লেবার কস্ট কত দিতে হবে সেটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি কিন্তু এস্টিমেট করে ফেলতে পারবেন যে আপনার টোটাল কত কস্ট হবে। So, একইভাবে পার স্কোয়ার ফিটের এস্টিমেশনের বেসিসে আপনি কত সময় লাগবে সেটা আপনি এস্টিমেট করতে পারেন। সো দিস আর ভেরি মাচ যেগুলোর সাথে আমরা মোটামুটি মানে যে প্রজেক্টগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার, সেগুলো সাধারণত এই প্রসেসগুলোতে আপনার বটম আপ অ্যাপ্রোচ এস্টিমেট করা হয়। থার্ড যে অ্যাপ্রোচটা আমরা বলছি সেটা হচ্ছে মোর অ্যাপ্লিকেবল ফর দ্য প্রজেক্ট, যেটার কাজ সম্পর্কে আমরা কম জানি বা কি কি করা লাগতে পারে, সেটা কেমন কস্ট লাগতে পারে সেটা নিয়ে যথেষ্ট আনসার্টেনটিস আছে। সো তার মানে আমরা খুব প্রিসাইসলি বলতে পারছি না যে কাজগুলো আছে এই কাজগুলোতে কেমন সময় লাগতে পারে। সো আমরা যেটা করতে পারি এই ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমরা সেই প্রজেক্টের সাব ডেলিভারেবলস থেকে আরো কিছু ব্রেকডাউন করে আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করলাম। সো আমরা আইডেন্টিফাই করলাম যে এখানে কি কি কাজ আছে এবং কাজগুলোর আইডি কি। ফর এক্সাম্পল এখানে অ্যাপ্রুভালের কাজ আছে, ডিজাইন প্যাকেজিং এর কাজ আছে, আইডি পটেনশিয়াল কাস্টমার্স, ডিজাইন, বটল লোগো, কন্ট্রাক্ট, কিওস্ক স্পেস। এটা একটা প্রজেক্ট, কিসের প্রজেক্ট? একটা নিউ অর্গানিক ওয়াইন লঞ্চ করা হবে, এরকম একটা প্রজেক্টের কি কি ওয়ার্ক প্যাকেজ আছে সেই ওয়ার্ক প্যাকেজ গুলো আইডেন্টিফাই করা হলো। এবং প্রত্যেকটা কাজের জন্য আমরা কি আইডেন্টিফাই করছি, আহ, আমরা এখানে এস্টিমেট করছি যে সে ফর এক্সাম্পল অ্যাপ্রুভালের জন্য মিনিমাম কত সময় লাগবে। So আমরা বলছি যে একদিন, এটা হচ্ছে আমার লো এস্টিমেট। আর যদি বেশি সময় লাগে, সর্বোচ্চ কতদিন লাগতে পারে, হাই এস্টিমেট, আমরা এস্টিমেট করলাম 3 days। আবার সে কন্ট্রাক্ট কিওস্ক স্পেস, এখানে আমরা মিনিমাম আমার 8 দিন সময় লাগবে, ম্যাক্সিমাম আমার 15 দিন সময় লাগবে। তার মানে আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম একটা কি করলাম, এস্টিমেট করলাম। আর অ্যাভারেজে কেমন সময় লাগতে পারে সেটা আমরা এস্টিমেট করলাম। সেইখানে মিডল যে কলামটা অ্যাভারেজ এস্টিমেট ডেইস, রাইট? মানে অ্যাভারেজে কেমন সময় লাগতে পারে। সো অবভিয়াসলি অ্যাভারেজ যেটা হবে সেটা মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে হবে। আর রেঞ্জের ভ্যালু কি হবে? রেঞ্জের ভ্যালু হয় কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। আচ্ছা, ফাইনাল একটা কলাম আমাদের থাকবে, সেখানে আমরা মেনশন করব যে যে এস্টিমেশনটা আমরা করছি সেই এস্টিমেশন আমার কনফিডেন্স কেমন। ফর এক্সাম্পল আমরা অ্যাপ্রুভালে এস্টিমেট করছি লোতে মিনিমাম 1 ডে লাগবে, ম্যাক্সিমাম আমাদের 3 days লাগবে। আর আমরা বলছি এখানে রিস্ক লেভেল হচ্ছে লো। সো রিস্ক লেভেল লো মানে হচ্ছে এখানে আমার যথেষ্ট কনফিডেন্স আছে, মানে এর থেকে সময় অনেক বেশি লাগবে বা অনেক তফাৎ হবে এরকম চান্সেস অনেক কম, রাইট? বাট আরেকটা কাজ দেখেন, ফর এক্সাম্পল ডিজাইন ফেয়ার ব্রোশিওর, এটাতে মিনিমাম 6 দিন সময় লাগবে, ম্যাক্সিমাম 12 দিন, বাট রিস্ক লেভেল হাই। রিস্ক লেভেল হাই মিনস এখানে আমার কনফিডেন্স লেভেল অনেক লো, মানে এখান থেকে নট নেসেসারি যে আমি এইরকম এস্টিমেশনের মধ্যে করতে পারবো, হতে পারে যে এখান থেকে হয়তো বেশি সময় লাগতে পারে বা এর চেয়ে কম সময় লাগতে পারে। দেয়ার ইজ এ হাই চান্সেস যে এখান থেকে কি হতে পারে, ডেভিয়েট হতে পারে।
ঠিক আছে? এখন এই এস্টিমেট গুলো আমরা কিভাবে ইউজ করতে পারি? সো আপনি যখন আহ, একটা প্রজেক্টে কাজ করতে চান, আমরা বারবার রিয়েল এস্টেট প্রজেক্টের কথা বলছি বিকজ ইট ইজ ইজি টু ইমাজিন অ্যান্ড ইট ইজ ভেরি কমন কাইন্ড অফ প্রজেক্ট। আপনি যখন কোনো একটা অ্যাপার্টমেন্ট যারা তৈরি করে কন্ট্রাক্টরদেরকে, আপনি যখন তাদেরকে বলেন যে আমার এখানে একটা 6 স্টোরি বা 5 স্টোরি একটা আপনার কি লাগবে, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং লাগবে, সে আপনাকে কি বলে? একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম সময় বলে। বলে সে সে 3 থেকে 4 বছর সময় লাগবে, বা 3.5 থেকে 4.5 বছর সময় লাগবে, বা এতে আমার অ্যাটলিস্ট খরচ হবে এই অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট লাগতে পারে। এই যে আমার কি বলা হচ্ছে, একটা রেঞ্জ এস্টিমেশন সে বলছে। সো এভাবে কিন্তু কমনলি এটা ইউজ করা হয়, বাট এখানে এটা সবগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি না। এটা আমরা ইউজ করি যেখানে আমাদের কি আছে, আনসার্টেনটিস আছে। আমার একটা মিনিমাম লাগবে, আমার একটা ম্যাক্সিমাম লাগবে, আমি হয়তো একটা অ্যাভারেজ এস্টিমেশন আমার করা লাগবে সেই ক্ষেত্রে। আর যে সকল কাজে আমি মোটামুটি কম বেশি জানি, মানে যেটাতে খুব বেশি ডেভিয়েট হওয়ার সুযোগ নাই, সেখানে হয়তো আমরা টেমপ্লেট বা প্যারামেট্রিক প্রসিডিউর ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এখন আহ আমরা একটা প্রসেসের সাথে ফ্যামিলিয়ার হচ্ছি, সেটাকে আমরা বলছি হাইব্রিড প্রসেস। তার মানে আমরা টপ ডাউন প্রসেসও ইউজ করব, আমরা বটম আপ অ্যাপ্রোচ ইউজ করব। আমি আহ, আচ্ছা, হাইব্রিড যে অ্যাপ্রোচটা আমরা এটা কখন ইউজ করছি, আমরা বলছি দেয়ার আর সাম প্রজেক্টস যেটা সম্পর্কে আমরা এই প্রজেক্টের আপনার ওয়ার্ক প্যাকেজ কি হবে বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার কি হবে, এটা সম্পর্কে খুব আগে থেকে আমরা খুব ক্লিয়ারলি ডিফাইন করতে পারছি না। দিস ইজ নট ভেরি কমন থিং, যে ভেরি এটা যেগুলো হাই টেক প্রোডাক্ট বা অ্যারোস্পেস প্রজেক্ট বা নিউ টেকনোলজি প্রজেক্ট, এগুলোর ক্ষেত্রে এটা হয়। এমন কিছু কনস্ট্রাকশন যেটা হয়তো বা আগে করা হয় নাই। ফর এক্সাম্পল, আপনি পদ্মা মাল্টিপারপাস ব্রিজের কথা বলতে পারেন। সেটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এনি আদার ব্রিজেস কনস্ট্রাক্টেড ইন দিস কান্ট্রি। সো লটস অফ ডিফিকাল্টিজ আর ফেসড বাই দ্য প্রজেক্ট অথরিটি। তার মানে এটা আমি কি করতে পারছি না, কনভেনশনাল ওয়েতে প্রসিড হতে পারছি না। তো এই সকল কেসে সাধারণত কি করা হয়, হাইব্রিড অ্যাপ্রোচে আমার এস্টিমেশনটা করা হয়। এখন এটা অ্যাকচুয়ালি প্রসেসটা কেমন, প্রসেসটার কনসেপ্টটা সিম্পল। দ্য আইডিয়াটা হচ্ছে, যখন লটস অফ আনসার্টেনটিস থাকে, লটস অফ আই মিন কমপ্লেক্সিটিস থাকে, তখন আমরা টাইম এন্ড কস্ট এস্টিমেট করার জন্য প্রজেক্ট আমরা যেটা করব, একদম শুরুতেই টাইম কস্ট এগুলো এস্টিমেট করে ফেলবো না। রেদার আমরা ধাপে ধাপে করব, স্টেপ বাই স্টেপ করব। সো এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করি, ফর এক্সাম্পল আমরা প্রজেক্টের লাইফ সাইকেলের সাথে পরিচিত। যে প্রজেক্টের প্রথমে নিড অ্যাসেসমেন্ট করা হয়, তারপরে স্পেসিফিকেশন করা হয়, তারপর ডিজাইন করা হয়, তারপর আমার কি করা হয়, প্রোডাকশনে যাওয়া হয়, তারপর ডেলিভার করা হয়। সো হাইব্রিড প্রসেসে যখন আমরা ফেস এস্টিমেশন করতে যাব, সেটা হবে যে আমরা প্রথম যখন প্রজেক্টের নিড অ্যাসেসমেন্ট করলাম, তখন আমরা একটা ম্যাক্রো অ্যাপ্রোচে কোন কাজের জন্য কেমন সময় লাগতে পারে টপ ডাউন একটা এস্টিমেশন আমরা করব। প্রথম ফেসে প্রথম ফেসে আমরা কি করব, যে কেমন কোন কাজে কেমন সময় লাগতে পারে সেটা একটা রাফ এস্টিমেশন আমরা করব। কি এস্টিমেট? ম্যাক্রো এস্টিমেট। ম্যাক্রো এস্টিমেটকে আমরা ক্লাসের শুরুতে কোনটার সাথে সিনোনিম বলেছিলাম? যে টপ ডাউন অ্যাপ্রোচে যেটা, সেটার সাথে আমরা সেম, মানে ঠিক আছে, আমরা এখানে টপ ডাউন অ্যাপ্রোচে একটা রাফ এস্টিমেট করব। ওকে, আচ্ছা। এরপর আমরা আহ এটাতে আমরা, এরপর যখন আমরা কাজ শুরু হচ্ছে, মানে আমরা যখন প্রজেক্টের স্কোপ আইডেন্টিফাই করছি, সেকেন্ড ফেজে আমরা স্পেসিফিকেশন যে স্টেজটা, এই স্টেজে ডিটেইলড এস্টিমেট করব। ডিটেইলড এস্টিমেট মানে বটম আপ অ্যাপ্রোচ, একটু আগে যেটা আমরা বলছিলাম, টেমপ্লেট ইউজ করে অথবা প্যারামিটার এস্টিমেশন করে অথবা রেঞ্জের মাধ্যমে সেটা করব। কার জন্য? স্পেসিফিকেশন যে আমার স্টেজ আছে সেই স্টেজটার জন্য। বাট এই মোমেন্টে আমি ডিজাইন, প্রডিউস, ডেলিভার, এই যে আমার 3টা স্টেজ আছে, এগুলোর জন্য কোনো ডিটেইলড এস্টিমেট আমি করতে যাব না।
রেদার আমি যেটা করব একটা রাফ এস্টিমেট করব ইউজিং দ্য টপ ডাউন অ্যাপ্রোচ। আমরা টপ ডাউন অ্যাপ্রোচকে বলেছিলাম ম্যাক্রো এস্টিমেট। তাহলে আমার সেকেন্ড ফেজে প্ল্যানিংটা হবে এইভাবে। তার মানে আমি যেহেতু এগুলো সম্পর্কে জানি না, আমি এগুলো সম্পর্কে এখন ডিটেইলড এস্টিমেশনে যাব না। আমি ডিটেইলড এস্টিমেশনে যাব শুধুমাত্র কোনটার জন্য, স্পেসিফিকেশন স্টেজটার জন্য। থার্ড ফেজে আমি যেটা করছি, থার্ড ফেজে আমি যখন আমার ডিজাইন এস্টিমেশনে আসলাম, ডিজাইনের কাজে আসলাম, তখন আমি ডিজাইনের জন্য ডিটেইল কি করব, প্ল্যান করব, ডিটেইল এস্টিমেট করব, এবং বাকি যে কাজগুলো আমার রয়ে গেছে প্রডিউস এন্ড ডেলিভার, এগুলোর জন্য আমি টপ ডাউন অ্যাপ্রোচ বা ম্যাক্রো এস্টিমেট করব, ডিটেল এস্টিমেশনে যাব না। ফোর্থ ফেজে আমি প্রডিউসের জন্য ডিটেইল বা বটম আপ অ্যাপ্রোচ এস্টিমেট করব, ডিটেইল। যেটা রিমেনিং ফেজ ডেলিভার, এটার জন্য কোনো এটার জন্য কোনো ডিটেল এস্টিমেট করব না, রেদার ম্যাক্রো এস্টিমেট করব। ফাইনালি আমি ফাইনাল যে স্টেজটা, সেটার জন্য ডিটেল এস্টিমেট বা বটম আপ অ্যাপ্রোচ আমি এস্টিমেট করলাম। সো অন্যান্য যে প্রজেক্ট গুলো কনভেনশনাল, সেখানে যেটা করা হয়, আমরা একটা ফেজে আমরা প্রত্যেকটা স্টেজে কি করে ফেলছিলাম, এস্টিমেট করে ফেলছিলাম, আইদার টপ ডাউন অথবা বটম আপ। বাট এখানে আমরা যেটা করছি, আমরা একই ফেজে কাজটা করছি না, আমরা রেদার উই আর স্টেজিং, যে ডিফারেন্ট ফেজে আমরা ডিফারেন্ট স্টেজে কি করব, এস্টিমেট করব। একটা স্টেজে যখন আমরা ডিটেল এস্টিমেট করব, রিমেনিং যে স্টেজগুলো আছে সেগুলো ডিটেল এস্টিমেট করব না, রেদার সেগুলোর এস্টিমেট করব ম্যাক্রো এস্টিমেট। ঠিক আছে, এটাই মূলত ফেজ এস্টিমেশনের যে প্রসেস। এখন এটা করতে গেলে কি হয়, এটা করতে গেলে যে বেনিফিটটা, সেটা হচ্ছে আমার প্রজেক্টের যে টাইম আর কস্টের আমার এস্টিমেট করতে গিয়ে যে এররটা হওয়ার চান্সেস থাকে, সেটা অনেকটা কমে যায়। মানে আমি এখানে ফর এক্সাম্পল, আমি যদি এখানে বসে, মানে যেদিন আমি নিড অ্যাসেসমেন্ট করলাম, সেদিন যদি আমি স্পেসিফিকেশন, ডিজাইন, প্রডিউস, ডেলিভার এসব স্টেজের এস্টিমেশন করে ফেলতাম, সেই এস্টিমেশনে এরর হওয়ার চান্সেস থাকতো অনেক হাই, কারণ আমার কনফিডেন্স থাকতো কম, এবং আমি এগুলো সম্পর্কে কম জানি, বিকজ ইট ইজ সামথিং, সাম প্রজেক্ট যেটা সম্পর্কে আমি কম জানি, রাইট, যেটা সম্পর্কে আনসার্টেনিটি অনেক হাই। বাট আমি যখন স্পেসিফিকেশন করে ফেললাম, তখন মোটামুটি আমি বাকি পরের স্টেপটা সম্পর্কে আর একটু বেশি জানলাম, যেটা আমি আগে হয়তো জানতাম না। So এই কারণে আমার একুরেসিটা বাড়ে, এবং এররের চান্সেসটা কমে যায়। So আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি যে আমার ব্রিক্স এন্ড মোর্টার, দিস আর দ্য কনভেনশনাল প্রজেক্ট, আর আইটি যে প্রজেক্ট গুলো, দিস আর লিটল বিট লেস কনভেনশনাল প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা। এবং এখানে আমাদের ডিফারেন্ট স্টেজেস আছে লাইফ সাইকেলের, কনসেপচুয়াল স্টেজ, ডেলিভারেবলস ডিফাইন্ড, ওয়ার্ক প্যাকেজেস ডিফাইন্ড। তো বলা হচ্ছে যে আমরা যে টাইম এন্ড কস্ট এস্টিমেট করি, আমরা যে টাইম এন্ড কস্ট এস্টিমেট করি এই ডিফারেন্ট প্রজেক্ট গুলোর, সেটার রেঞ্জ অফ একুরেসি, মানে কাইন্ড অফ আপনার, আমরা যে সে কনসেপচুয়াল স্টেজে আমরা যে এস্টিমেট করলাম, এই এস্টিমেট গুলো, আমাদের যে এস্টিমেশন, সেখান থেকে ব্রিক এন্ড মর্টার প্রজেক্টের ক্ষেত্রে -30% থেকে 60% কি হয়, ডেভিয়েশন হয়। বাট আইটি প্রজেক্টের ক্ষেত্রে ডেভিয়েশন হয় -30 থেকে 200%। আপনি দেখেন প্রত্যেকটা স্টেজে আইটি প্রজেক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ডেভিয়েশন চান্সেস অনেক বেশি। আমরা যদি আইটি প্রজেক্টগুলোর ক্ষেত্রে কি ইউজ করতে পারি, ফেস এস্টিমেশনটা ইউজ করতে পারি। আমরা যদি ফার্স্ট একটা ফেসে সব এস্টিমেশন না করে ফেস বাই ফেস এস্টিমেট করতে পারি, আমাদের চান্সেস অফ একুরেসি বেড়ে যায় এবং চান্সেস অফ এরর অনেকাংশে কমে যায়। ঠিক আছে, এখন আমরা যদি টপ ডাউন এস্টিমেট আর বটম আপ অ্যাপ্রোচকে, বটম আপ এস্টিমেটকে সামারাইজ করি, আমরা এটা ডিফারেন্সটা বা কম্পারিজনটা কিভাবে করতে পারি। তো আইডিয়াটা হচ্ছে, আমরা যখন এই কাজগুলো করবো একটা প্রজেক্টে, একটা আমরা রাফ ফিজিবিলিটি স্টাডি করছি বা রাফ এস্টিমেট করছি টাইম বা কস্টের বা ফান্ড রিকোয়ারমেন্ট কেমন হতে পারে, তখন আমরা টপ ডাউন এস্টিমেট ইউজ করতে পারি। বাট আমরা যখন একটা কাজের ওয়ার্ক প্যাকেজের বাজেটিং করছি, বা কেমন রিসোর্স লাগবে বা আর একটু ডিটেইলিং করছি, আহ, তখন কিন্তু আমাদের বটম আপ অ্যাপ্রোচ ইউজ করাটা মোর রিকমেন্ডেড। এবং আমরা
টপ ডাউন অ্যাপ্রোচে ইউ নো দ্যাট যে এটা কিন্তু অনেক মানে লেস ডিটেইলড, লেস টাইম কনজিউমিং, লেস এফোর্ট কনজিউমিং। অবভিয়াসলি এটাতে আমাদের খরচ কম হবে। আর যদি আপনি যদি প্রজেক্টের কস্টের সাথে এস্টিমেট করেন, ইউল সি দ্যাট অ্যাবাউট দিস ফ্র্যাকশন অফ পার্সেন্টেজেস, রাইট? কাইন্ড অফ 10% to 10% to 30% of a project total cost. বাট আপনি যদি আহ, আপনার বটম আপ এস্টিমেট ইউজ করেন, তখন কিন্তু লিটল বিট হায়ার কস্টলিয়ার হবে। আর এখানে কিন্তু টপ ডাউন এস্টিমেট আমরা বললাম যে একুরেসি চান্সেস কম হবে। সো আপনি দেখেন ডেভিয়েশন -20% +60%, রাইট? মানে আমার ডেভিয়েশনটা অনেক বেশি। আর আমরা যখন বটম আপ অ্যাপ্রোচ ইউজ করছি, তখন কিন্তু আমাদের একুরেসির চান্স বাড়বে, আমাদের এররের চান্স কমবে। তো আমার একুরেসি কি -10% +30%। সো আমরা অলরেডি গত ক্লাস থেকে মেথডস গুলো আমরা জেনেছি। টপ ডাউন আমরা কনসেনসাস, রেশিও, অ্যাপ্রোভেশন, অ্যাপরশন, ফাংশন পয়েন্ট, লার্নিং কাপ, এই মেথড গুলো সম্পর্কে জানলাম। আজকের ক্লাস আমরা বটম আপ অ্যাপ্রোচে টেমপ্লেট মেথড, প্যারামেট্রিক, তারপর আমার রেঞ্জ এস্টিমেট, দেন ফেস এস্টিমেশন হচ্ছে এই দুটোর মানে হাইব্রিড। যখন আমরা বলছি এই দুটোর কিন্তু কম্বিনেশন। মানে আমরা যখন একদম প্রজেক্টটা প্রথম আমরা আইডেন্টিফাই করলাম, তখন হয়তো আমরা টপ ডাউন এস্টিমেট ইউজ করছি। বাট পরে যখন একটু ডিটেইলিং এ যাচ্ছি, পরের স্টেজ গুলোতে স্পেসিফিকেশন, ডিজাইন, প্রডিউস, তখন আমরা মোটামুটি বটম আপ অ্যাপ্রোচ মানে প্রথম ধাপে আমরা মানে যেটার কাজ করছি সেটা হয়তো আমরা ডিটেল করছি, বাট পরের গুলো আমরা টপ ডাউন অ্যাপ্রোচ রাখছি। সো এই প্রসেসে আমরা ফেস এস্টিমেশনটা করে থাকি। সো পরের যে ডিসকাশনটা, দ্যাট ইজ অ্যাবাউট যে লেভেল অফ ডিটেইল, যে আমরা টাইম বা কস্টের যে এস্টিমেট করব, সেটা আমরা কতটুকু ডিটেইল করব। এটাকে আমরা খুব ডিটেইল করব নাকি লেস ডিটেইল করব? সো আপনি দেখেছেন যে টপ ডাউন অ্যাপ্রোচ আমাদের খুব বেশি ডিটেইল করার সুযোগ নাই, বাট বটম আপ অ্যাপ্রোচ আমাদের ডিটেইল করার সুযোগ আছে। এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের নেচার ইজ ভেরি ডিফারেন্ট, এবং সব প্রজেক্টের ক্ষেত্রে আমরা একই ধরনের ডিটেল চাইলে হবে না। সো সবাই হয়তো যারা প্রজেক্টের স্পন্সর বা যারা প্রজেক্টের সাথে ইনভলভ থাকে, তা বা আপনার যারা কাস্টমার, তারা হয়তো চায় যে আপনি খুব ডিটেল লেভেলে কি করেন, টাইম বা কস্টের এস্টিমেট করেন। এখন এস্টিমেশন ডাজ নট কাম এট এ ফ্রি অফ কস্ট, এস্টিমেশন কামস এট সাম কস্ট, রাইট? এখন যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা প্রজেক্টের ডেলিভারেবলসটা ঠিক মতো করতে পারলাম কিনা, রাদার দেন আমরা এস্টিমেশনটা ঠিক মতো করতে পেরেছি কিনা। So, আমরা এস্টিমেশনটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বাট ম্যাটার ইজ দ্যাট এটা যদি খুব বেশি পরিমাণে করা হয়, দেয়ার ইজ এ চান্সেস দ্যাট অনেক আনপ্রোডাক্টিভ পেপার ওয়ার্ক হবে, যেটা হয়তো আমার রিয়েল প্রজেক্টে আমার সেভাবে কি করবে না, ইম্প্যাক্ট করবে না। আবার আমরা যদি খুব কম মানে খুব লেস ডিটেইলড আমরা কি করি, টাইম বা কস্ট এস্টিমেট করে, তখন কিন্তু আমাদের কন্ট্রোল ফাংশনটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আমরা কি করতে পারবো না, অনেক আহ, আপনার মানে কন্ট্রোলটা ঠিক মতো করতে পারবো না। So, আমরা যদি লেভেল অফ ডিটেলটা খুব বেশি পরিমাণে ইনক্রিজ করি, দেয়ার আর হাই চান্সেস যে আমার প্রজেক্টের কস্টিং বেড়ে যাবে। সো এখানে একটা রুল অফ থাম্ব আছে। সো সেটা একটু দেখবেন, মানে আই মিন এখানে একটা ছোট কেস আছে, স্ন্যাপশট। এটা একটু দেখবেন। আমরা পরের টপিকে যাচ্ছি, যে টাইপ অফ কস্ট। যে আমরা এইটা এই চ্যাপ্টারে আমরা প্রজেক্টের টাইম এন্ড কস্ট এস্টিমেশন নিয়ে জানার চেষ্টা করছি। সো আমাদের সেকেন্ড যে সেকশনটা, সেটা হচ্ছে প্রজেক্টের কস্ট এস্টিমেশন। সো প্রজেক্টের কস্ট এস্টিমেশন আমরা তখনই বুঝবো যখন আমরা প্রজেক্টের ওয়ার্ক প্যাকেজ গুলো আইডেন্টিফাই করবো। সো ইউ ক্যান রিকল দ্যাট আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার যখন করলাম, ফর এক্সাম্পল আমরা একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ধরে নেন যে এমআরটি প্রজেক্টের ক্ষেত্রে একটা ব্রেকডাউন, একটা ডাব্লিউবিএস হচ্ছে একটা ট্র্যাক তৈরি করা, যে একটা স্টেশনে একটা ট্র্যাক তৈরি করা। এখন সেই ট্র্যাকের মধ্যে আবার ছোট ছোট কি থাকবে, আরো কিছু ওয়ার্ক প্যাকেজ থাকবে। সেই লেভেলের প্যাকেজ গুলো যখন আমরা আইডেন্টিফাই করলাম, তখন আমাদের কি করতে হবে, কস্ট আইডেন্টিফাই করতে হবে, কস্ট এস্টিমেট আইডেন্টিফাই করতে হবে। এখন কি ধরনের কস্ট আমরা সাধারণত দেখি? সো প্রথমটাকে বলছি আমরা ডিরেক্ট কস্ট, দেন আমরা বলছি ডিরেক্ট প্রজেক্ট ওভারহেড কস্ট, তারপর আমরা বলছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ overhead cost. So what can be the direct cost of a project, or what can be the direct cost more specifically to what package? So for example, আপনি যদি একটা রেলওয়ে ট্র্যাকের কথা ধরেন, একটা ওয়ার্ক প্যাকেজ। তো সেটা করতে গিয়ে সে আপনার যা যা ম্যাটেরিয়াল লাগবে, সে আপনার স্টিল লাগবে বা আপনার উড লাগবে বা আপনার
সলিড লাগবে বা আপনার স্টোন লাগবে, এই খরচগুলো হচ্ছে আপনার ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট যেটা আপনার আহ, এই ওয়ার্ক প্যাকেজের সাথে ইন্টিমেটলি ইনভলভড, এবং এটা কিন্তু আপনার কম বেশি হতে পারে বেসড অন দ্য এস্টিমেশনস মেড বাই দ্য প্রজেক্ট ম্যানেজার অর প্রজেক্টের যারা টিম, তারা কিভাবে এস্টিমেট করছে সেটার বেসিসে কি হতে পারে, কম বা বেশি হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে ডিরেক্ট প্রজেক্ট ওভারহেড কস্ট। সো হোয়াট ইজ দ্য আইডিয়া অফ দিস? দ্য আইডিয়া অফ দিস ইজ যে, ফর এক্সাম্পল, আপনি এই ট্র্যাকটা তৈরি করতে গিয়ে কিছু মেশিন ইউজ করবেন। ফর এক্সাম্পল, আমরা ধরে নিলাম যে লোড আনলোডে কিছু মেশিন ইউজ করবেন, বা রোড তৈরি করতে যে মেশিনগুলো ইউজ হয়, রোলার, এই মেশিনগুলো ইউজ করবেন। এখন এই মেশিনগুলো সাধারণত আপনি একটা প্রজেক্টের জন্য কিনেন নাই, এটা হয়তো আপনি অন্যান্য প্রজেক্টে ইউজ করে থাকেন। তার মানে একই রিসোর্সেস, অর্গানাইজেশনে একই রিসোর্সেস আপনি বিভিন্ন প্রজেক্টে ইউজ করে থাকেন। বাট এই মেশিন যদি আপনি এখানে ইউজ করে না থাকেন, তাহলে তো এই প্রজেক্টটা হবে না, মানে এই ট্র্যাকটা তৈরি হবে না। তো এখন আপনি এই যে মেশিনের খরচ বা রোলারের যে খরচ, বা এই রোলারটা যে চালাচ্ছে তাকে তো আপনি মান্থলি স্যালারি দেন, তাকে তো আপনি প্রজেক্ট ওয়াইজ স্যালারি দেন না, রাইট? সো তখন আপনি এই কস্টটা কিভাবে অ্যাসাইন করবেন? সো সেই কস্টটা হচ্ছে গুড এক্সাম্পল অফ ডিরেক্ট প্রজেক্ট ওভারহেড কস্ট। সো এটা হচ্ছে অর্গানাইজেশনের রিসোর্সেস আপনি যখন কি করছেন, মাল্টিপল প্রজেক্টে ইউজ করছেন তখন। আচ্ছা, এটার কস্টটা সাধারণত ওভারহেডের একটা বেসিস থাকে, সেই বেসিসে আপনি অ্যালোকেশন বেস থাকে, সেই অ্যালোকেশন বেসটা অ্যাপ্রোপ্রিয়েটলি আইডেন্টিফাই করে সেটার বেসিসে অ্যালোকেট করেন, রাইট? ফর এক্সাম্পল, আপনি আহ, ধরে নিলেন যে আপনার যারা আপনার কাইন্ড অফ সে ডিরেক্ট লেবারে কাজ করে থাকে। So আপনি ধরে নিলেন যে যে মেশিন আপনার লেবারদের যে মেশিনের ওভারহেড কস্ট হবে, সেটা হবে আমার যত লেবার আওয়ার ইউজ হবে তার 5 টাইমস বা তার 10 টাইমস হচ্ছে আমার ওভারহেডের কস্ট হবে। সো এটা ভেরি করে, এটা অনেক সময় মেশিনের ওয়ার্ক আওয়ার, মেশিনের আওয়ারের উপরে ডিপেন্ড করে, এটা অনেক সময় লেবারের আওয়ার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড যে কিভাবে আমার রিসোর্সটা ইউজ করা হচ্ছে। সো there is an direct project overhead cost. ফাইনাল থিং হচ্ছে জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কস্ট। সো এটা হচ্ছে একটা স্পেসিফিক প্রজেক্টে আপনার কিছু কস্ট কোম্পানির কাছ থেকে করা লাগে, যেটা হয়তো একটা প্রজেক্ট যতদিন কন্টিনিউ করছে ততদিন পর্যন্ত এই কস্টটা করা লাগে, এবং প্রজেক্ট যখন কমপ্লিট হয়ে যায় এটা আর করা লাগে না। ফর এক্সাম্পল, আপনি যখন একটা প্রজেক্ট কন্টিনিউ করছেন, সেই প্রজেক্টের অ্যাকাউন্টিং টাস্ক আছে, আপনার কিছু রেকর্ডিং টাস্ক আছে, তারপর আপনার একজন ম্যানেজার আছে যিনি হয়তো প্রজেক্টটার আপনার ওভারসি করছে। সো এই কস্ট গুলো আপনার কনসিডার্ড এজ এ জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কস্ট। সো এখানেও এই ওভারহেড বলা হচ্ছে এই কারণে, আপনি হয়তোবা আপনার যে অ্যাকাউন্টিং ফাংশনাল ডিপার্টমেন্ট আছে বা ম্যানেজার আছে, তিনি হয়তোবা সে হয়তো একটা নির্দিষ্ট প্রজেক্টের সাথে কাজ করছে না, অ্যাট দ্য সেম টাইম এটা হয়তো কয়েকটা প্রজেক্টে একই সাথে রেকর্ড রাখা হচ্ছে। সো এই জন্য এটা যেহেতু অ্যালোকেশন একটা বিষয় আছে, এই কারণে এটাকে ওভারহেড ইনভলভ করা হয়। সো আমরা যদি কিছু কস্টের এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, সে এটা হচ্ছে MRT 1 এর, MRT 1 ইজ আন্ডার কনস্ট্রাকশন। সো এখানে কিছু কস্টের এস্টিমেশন আছে। ফর এক্সাম্পল, সিভিল ওয়ার্কস আমার কস্ট কেমন হবে, কনসাল্টিং সার্ভিসের কস্ট কেমন হবে। সো সিভিল ওয়ার্কস এর টোটাল কস্টটা বিয়ার করবে হচ্ছে জাইকা, মানে যিনি প্রজেক্টের স্পন্সর। এটা হচ্ছে বেস কস্ট এস্টিমেশন। আর এখানে আমার একটা প্রাইস যে চেঞ্জ হতে পারে, স্কেলেট হতে পারে, সেটার জন্য একটা আপনার প্রভিশন রাখা হয়েছে, ফিজিক্যাল কন্টিনজেন্সির জন্য একটা প্রভিশন রাখা হয়েছে। বাট এমআরটিটা যে ল্যান্ডের উপর করা হবে, এই ল্যান্ড একুইজিশনে যে কস্টটা হবে সেটা কিন্তু
জায়গা নিচ্ছে না, সেই কস্টটা নিবে হচ্ছে গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট হচ্ছে বড়োয়ার। সো গভর্নমেন্ট ল্যান্ড একুইজিশনে যা যা কস্ট সেটা কিন্তু গভর্নমেন্ট বিয়ার করবে। সো আপনি জানেন যে যখন ল্যান্ড একুয়ার করা হয়, যিনি ল্যান্ড ওনার, তাকে 3 টাইমস to 5 টাইমস একটা পেমেন্ট করতে হয়, রাইট, এজ এ কম্পেনসেশন। সো সেই পারপাসে দেখেন এই কস্টটা, আবার কস্ট যদি এসকেলেট করা হয় সেটার জন্য একটা প্রভিশন রাখা হয়েছে, ফিজিক্যাল কন্টিনজেন্সির জন্য একটা প্রভিশন রাখা হয়েছে, রাইট। সো এইভাবে আমার কি করতে হয়, আমার কস্ট এস্টিমেশন গেল। এখন এখানে যে এক্সাম্পল বা এখানে যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, আপনার কস্ট এস্টিমেশন, সেখানে যদি আমরা দেখি যে একটা টিপিক্যাল এক্সাম্পল, যে আমার কি কি ডিরেক্ট কস্ট হতে পারে একটা প্যাকেজের জন্য, বা ডিরেক্ট ওভারহেড কেমন হতে পারে। তারপর এই যে ওভারহেড 20%, কিসের উপর করলো, এটা হচ্ছে আমার যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর ডিরেক্ট ওভারহেড, এটার উপর যে সামেশন, এটার উপর 20%, রাইট। সো ডিরেক্ট কস্টের আপনি ডিরেক্ট কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেই বেসিসে আপনি অ্যালোকেট করতে পারেন। বাট ওভারহেডটা এভাবে কি করা যায় না, অ্যালোকেট করা যায় না। এটা হয়তো একটা পার্সেন্টেজ করা হয় লেবার কস্টের উপর, অথবা ম্যাটেরিয়ালস কস্টের উপর, অথবা মেশিন আওয়ার উপর, এরকম একটা এস্টিমেট করা হয়। সো টোটাল কস্টের উপর আপনি এজ এ কন্ট্রাক্টর যখন আমার বিড সাবমিট করে কার কাছে, প্রজেক্ট স্পন্সরের কাছে বা কাস্টমারের কাছে, তখন দে চার্জ এ প্রফিট, একটা 10% আর 20% একটা প্রফিট চার্জ করে। তারপর এভাবে তারা বিড সাবমিট করে, রাইট। সো এটা খুবই ভেরি ভেরি, আই মিন, ব্রিফ সামারি আপনার যেটা দেখতে পাচ্ছেন। So, আমাদের যখন আমাদের ডিপার্টমেন্টে কিছু এক্সাম্পল আছে প্রজেক্টের বিড সাবমিশনে, মানে আমরা যখন এই কস্ট গুলো এস্টিমেট করি। ফর এক্সাম্পল, আপনি ইউনিভার্সিটি, বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ব্যাংকের আপনি দেখবেন যে বাংলাদেশ, আমাদের যেটা ব্যাংকার সিলেকশন কমিটি বাংলাদেশ ব্যাংকের, এটার যে রেগুলার বেসিসে রিক্রুটমেন্ট হয়, সেটার জন্য ডিপার্টমেন্ট গুলো হচ্ছে বিড সাবমিট করে। সো এখানে এইভাবে কস্ট গুলো আমার ব্রেকডাউন করতে হয়, মানে আমার একটা এক্সামিনেশন নিতে গেলে, সে ফর এক্সাম্পল আমার ডিরেক্ট কস্ট কি কি থাকে, আমার এক্সামিনেশনের যে স্ক্রিপ্ট দিতে হয়, বা কোশ্চেনের যে প্রিন্টিং করতে হয়, বা আমার আদার যে ম্যাটেরিয়ালস গুলো পারচেস করতে হয়, সেগুলো হচ্ছে আমার ডিরেক্ট কস্টে চলে যায়, ঠিক আছে। তারপর ডিরেক্ট ওভারহেডে ফর এক্সাম্পল আমার আইডিয়াটা হচ্ছে যে আমরা তো একটা এক্সাম নিই না, আমরা হয়তো বছরে 5-6টা প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করি বা বিডের জন্য অ্যাপ্লাই করি। তো আমাদের কিছু কমন রিসোর্সেস আছে, ফর এক্সাম্পল আমাদের মেটাল ডিটেক্টর আছে। সো দের ইজ এ কাইন্ড অফ রিসোর্সেস আমাদেরকে এক্সাম ইউজ করতে হয়। তো এখন আমি এটা তো একটা প্রজেক্টের জন্য কিনে নাই, এটা আমরা মাল্টিপল প্রজেক্টে ইউজ করব। সো এটা আমরা কিভাবে এস্টিমেট করি? সো আমরা ধরে নিই, সে ফর এক্সাম্পল আমরা এটার জন্য কাইন্ড অফ, আমরা এটা 2 বছর আমাদের ওয়ারেন্টি, সেইটা দিয়ে আমরা 6টা এক্সাম হয়তো কন্টিনিউ করতে পারবো, জাস্ট ফর সেক অফ এক্সাম্পল। তখন আমরা সেই বেসিসে কি করি, অ্যালোকেট করি। তারপর আমাদের যে টোটাল ডিরেক্ট কস্ট হলো, সেটার পরে আমাদের একটা ওভারহেড ইউনিভার্সিটিতে দিতে হয়, বা আমাদের ডিপার্টমেন্টে সাবমিট করতে হয়। সো সেগুলো সহ কাউন্ট করে আমাদের একটা পার্সেন্টেজ কি করতে হয়, এটার উপর অ্যাড করতে হয়। সো এই বেসিসে আমরা কি করি, বাংলাদেশ ব্যাংকের কাছে সাবমিট করি। সো যখন দেখা যায় ইন টার্মস অফ এক্সপেরিয়েন্স, ইন টার্মস অফ কস্ট, যখন দেখা যায় যে দে প্রেফার দিস বিট, তখন হচ্ছে বিটটা অ্যালোকেট করা হয়, ঠিক আছে। দ্যাট ইজ এ কাইন্ড অফ, মানে দিস আর কাইন্ড অফ একাডেমিক প্রজেক্ট, মানে এক্সামিনেশন প্রজেক্ট, ওকে। বাট দ্য থিং ইজ মোর লাইক দ্যাট। আচ্ছা, এখন প্রজেক্টের যে কস্ট, এটা কোন সময় কেমন কস্ট হয়, এটার একটা ভিউ যদি আমরা দেখতে চাই, বা একটা পারসেপশন যদি আমরা দেখতে চাই, সো দিস ক্যান বি আ গুড এক্সাম্পল। সো এটা হচ্ছে প্রজেক্টের ডিউরেশন, মানে হরাইজন্টাল এক্সিসে, তার মানে আমরা এখানে এই জিরোতে আছি। সো যে ফর এক্সাম্পল 3 বছর একটা প্রজেক্ট, সো এখানে ইয়ার 3। আর এখানে ভার্টিক্যাল এক্সিস আমরা প্রজেক্টের কস্ট দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা 3টা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। প্রথম পার্সপেক্টিভ হচ্ছে শিডিউলড বাজেট, যেখানে যেটা আপনি ডায়মন্ডের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিডিউল, মানে আমরা এস্টিমেট করলাম যে কোন সময়ে কেমন খরচ লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা সলিড ব্লু দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিকেট করছে
যে আমরা কোন সময়ে কত রিসোর্সেস অ্যাভেলেবল রাখবো, মানে কস্ট। এটা তো আমাদের এস্টিমেটেড বাট নট নেসেসারি। সে আমি এখানে শিডিউল করলাম যে আমার সে এখানে আমার সে এটা অনুযায়ী কত প্রায় 2,500 টাকা আমার শিডিউল, মানে এই সময় আমার লাগতে পারে। এটা হচ্ছে আমার শিডিউল অনুযায়ী। বাট নট নেসেসারি যে আমি এই সময়ে 2,500 কি রাখলাম, অ্যাভেলেবল রাখলাম। রেদার আমি অ্যাভেলেবল রাখলাম মানে আমি অ্যাভেলেবল মানে আমি ক্যাশ রাখলাম। দেখেন আমি ক্যাশ রেখেছি কত, 3,200 সামথিং, 3,200 সামথিং আমি কি রেখেছি কস্ট, মানে টাকা অ্যাভেলেবল রেখেছি কস্টের জন্য। বাট দেখা গেল এই সময়তে আমার অ্যাকচুয়াল কস্ট হয়েছে কত, 1,200 বা 1,500 মতো মানে অ্যাকচুয়াল কস্ট হয়েছে। মানে আমরা যেটা বলতে চাইছি, মানে আমরা যে এস্টিমেশন অনুযায়ী আমার কস্ট কমিট করে থাকি বা কস্টের জন্য রিসোর্সেস অ্যাভেলেবল করে থাকি, নট নেসেসারি যে সেই সময়তে আমার কস্টটা রিয়েলি ইনকার হয়। রেদার আমার কস্টটা হয়তো বা আরো কমে, মানে আরো পরের দিকে ইনকার হয়। তো আপনি দেখেন যে এটা এই পাশে বেশি স্লোপ, মানে আমার শেষের দিকে কস্ট অনেক, মানে আমার এই জায়গাগুলো আলটিমেটলি তো এখানে তো কি হবে, মার্চ হবে, মানে শেষে গিয়ে তো আমার অ্যাকচুয়াল আর কমিটেড এগুলো সবগুলো মার্চ হবে। আর যেটা আমরা এখানে মূলত যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট হওয়ার আগে থেকে আমরা বেশ অনেকখানি কস্ট কি করার চেষ্টা করি বা রিসোর্সেস আমরা কি রাখার চেষ্টা করি, এভেলেবল বা কমিট রাখার চেষ্টা করি। মানে আমার ফর এক্সাম্পল আমার টাকা দরকার হবে 15 দিন পর, বাট আমি টাকা এভেলেবল রাখছি 15 দিন আগ থেকে। ঠিক আছে, সো যেটা এভেলেবল রাখছি সেটাকে আমরা বলছি কমিটেড। আর আমি 15 দিন পর যখন আমার কস্টটা আমি রিয়েলি কি হবে আমার স্পেন্ড হবে, সেটাকে আমরা বলছি অ্যাকচুয়াল কস্ট। ওকে, আমরা পরের যে ডিসকাশন সেখানে আমরা বলছি যে রিফাইনিং এস্টিমেট। সো রিফাইনিং এস্টিমেট এখানে আমরা মূলত কি দেখার চেষ্টা করছি, এখানে আমরা মূলত দেখার চেষ্টা করছি আমরা তো অনেক আয়োজন করে প্রজেক্টের জন্য টাইম এস্টিমেট করলাম, কস্ট এস্টিমেট করলাম, রাইট? এখন কথা হচ্ছে হোয়াট ইজ দ্য কমন থিং। কমন থিং হচ্ছে যে সময়ে প্রজেক্ট হওয়ার কথা সেই সময়ে প্রজেক্ট শেষ হয় না, যে সময় প্রজেক্ট শুরু হওয়ার কথা সেই সময় প্রজেক্ট শুরু হয় না, এবং যে কস্টে প্রজেক্ট হওয়ার কথা সেই কস্টে প্রজেক্ট হয় না, এর চেয়ে প্রজেক্টের কস্ট কি হয়, বেশি হয়। ইট ইজ কমনলি হ্যাপেন, রাইট? কমন থিংস। এখন এটা কেন হয় যে আমরা যে ওয়ার্ক প্যাকেজের বেসিসে আমরা টাইম এস্টিমেট করলাম, কস্ট এস্টিমেট করলাম, কেন এই আহ, আমার টাইম বা কস্ট আমার এস্টিমেশন অনুযায়ী হয় না? সো এই যে টাইম বা কস্টের এস্টিমেশন অনুযায়ী হয় না, প্রজেক্ট ম্যানেজার আগে থেকে একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখে। তিনি কি করেন, যেটা এস্টিমেশন অনুযায়ী কস্ট হওয়ার কথা তার সাথে একটা মাল্টিপ্লায়ার অ্যাড করে বা মাল্টিপ্লায়ার মাল্টিপ্লাই করে এর চেয়ে একটু বেশি সময় রাখেন। আমরা ওই যে প্যাডিং এস্টিমেটের কথা বলছিলাম। ফর এক্সাম্পল আমার খরচ লাগবে 1,000, আমি এস্টিমেশন রাখলাম 1,200 কোটি টাকা, বা আমার সময় লাগবে 6 মাস, বাট আমি এস্টিমেশনে বললাম যে আমার সময় লাগবে 8 মাস, রাইট? তার মানে আমি যতটুকু সময়ে করার কথা বা যতটুকু খরচে করার কথা তার চেয়ে একটা কি রাখার চেষ্টা করছি, একটা বাফার রাখার চেষ্টা করছি। এখন কোশ্চেন হচ্ছে, আপনি অ্যাজ এ কাস্টমার বা আপনি অ্যাজ এ স্পন্সর, আপনার কাছে কোশ্চেন আসবে যে কেন আপনি এস্টিমেশনের বেশি সময় রাখছেন বা এস্টিমেশনের চেয়ে বেশি খরচ রাখছেন, হোয়াট আর দ্য রিজনস? সো উই ক্যান সামারাইজ দ্য রিজনস ইন দিস ওয়ে। প্রথম রিজনকে আমরা বলছি ইন্টারাকশন কস্ট আর হিডেন ইন এস্টিমেট। আপনার কাছে মনে আছে যে আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম গত ক্লাসে, সেখানে আমরা বলেছিলাম যে উই হ্যাভ সাম গাইডেন্স যেভাবে আমরা টাইম বা কস্টের এস্টিমেশনটা কি করতে পারি, মোর প্রিসাইজ করতে পারি। সেখানে আমরা বলছিলাম যে আমরা এজিউম করব যে ওয়ার্ক প্যাকেজের প্রত্যেকটা টাস্ক ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা টাস্ক আরেকটা টাস্ককে কি করবে না, ইনফ্লুয়েন্স করবে না। এই বেসিসে আমরা এস্টিমেট করব। বাট দ্য থিং ইজ দ্যাট ইন রিয়েলিটি আমরা দেখি যে যে টাস্কগুলো করতে হয় সেই টাস্কগুলো, কিছু কিছু টাস্ক আছে খুবই ইন্টারডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল এখানে একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, একটা টিম কাজ করছে সেই প্রোডাক্টের প্রোটোটাইপ তৈরি করা নিয়ে, আরেকটা টিম কাজ করছে সেই প্রোডাক্টের ডিজাইন নিয়ে। সো ইউ নো দ্যাট যে ডিজাইন টিমের সাথে প্রোটোটাইপ যারা তৈরি করছে তাদের সাথে একটা কন্টিনিউয়াস ইন্টারাকশনের প্রয়োজন।
একটা কন্টিনিউয়াস ইন্টারাকশনের প্রয়োজন। এখন ইন্টারাকশন করতে গেলে আমার কি লাগবে, সময় বেশি লাগতে পারে, খরচ বেশি লাগতে পারে, বাট সেটা কিন্তু আমরা কি করি নাই, ইনিশিয়ালি এস্টিমেশনে রাখি নাই। কারণ ইনিশিয়ালি এই ব্যাপারগুলো আমরা এস্টিমেশনে রাখতে গেলে আমাদের কিন্তু টাইম বা কস্টের এস্টিমেটটা আমরা প্রিসাইসলি করতে পারবো না। সো এটার জন্য আমাদের একটা প্রভিশন রাখা লাগে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিজন যে যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা যে একটু এক্সট্রা একটা বাফার রাখছি সেটাকে আমরা জাস্টিফাই করতে পারি। আচ্ছা, গাইডেন্সের সময় আমরা বলছিলাম যে আমরা এজিউম করে নেব নর্মাল কন্ডিশন অ্যাপ্লাইস, যে আমার যে সময়টা লাগবে বা যে কস্টটা লাগবে সেটা আমরা এমন ভাবে এস্টিমেট করব যে আমার নর্মাল কন্ডিশন অ্যাপ্লিকেবল থাকবে। বাট ইন রিয়েলিটি যেটা হয় যে নর্মাল কন্ডিশন ডাজ নট অ্যাপ্লাই। ফর এক্সাম্পল, আপনি কি করবেন, আপনার রোলার লাগবে কি করার জন্য, আপনার একটা রোডের প্রজেক্ট, আপনার রোলার লাগবে। এখন রোলার তো একটা রোড তৈরি করার জন্য বানানো হয় না। মানে আমি যেটা বলার চেষ্টা করছি, একটা পার্টিকুলার রোড তৈরি করার জন্য বানানো হয় না, এটা তো অনেকগুলো রোড তৈরির জন্য ইউজ হচ্ছে। So, আপনার একই সাথে আমার এলজিডি যে মিনিস্ট্রি, তার তো অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো রোডের প্রজেক্ট একসাথে কাজ চলছে। সো দেখা গেল যে আমি এস্টিমেট করেছিলাম নর্মাল কন্ডিশনে যে আমি 4টা রোলার ইউজ করতে পারবো, বাট দেখা গেল আমি যখন রোলারের কাজ করতে গেলাম আমার কাছে অ্যাভেলেবল আছে 3টা রোলার, আরেকটা রোলার আমার কাছে আসবে সে 2 সপ্তাহ পরে। তো তখন তো আমার কস্ট বেড়ে যাবে, টাইম বেড়ে যাবে, রাইট? সো এই ব্যাপারটার জন্য আমার কি রাখতে হয়, এক্সট্রা একটা টাইম বা কস্টের বাফার রাখতে হয়। নেক্সট থিং হচ্ছে, থিংস গো রং অন প্রজেক্ট। So you see, just some natural calamities or political uncertainties might happen during the construction of the project, completion of the project. সেটার জন্য আমার কি হতে পারে, টাইম বা কস্টের বেশি সময় লাগতে পারে। দেন আমরা প্রজেক্ট ক্রিপিং এর সেখানে দেখেছিলাম যে আমরা প্রজেক্টের ইনিশিয়াল যে স্কোপ ডিফাইন করেছি সেখান থেকে দেখা গেল প্রজেক্টের শেষে গিয়ে স্কোপটার আগের মতো থাকলো না, স্কোপটাকে আমাকে কি করতে হলো, আবার রিডিফাইন করতে হলো। So, আপনি প্ল্যান যখন চেঞ্জ করবেন, আপনি যখন স্কোপ চেঞ্জ করবেন, তখন অবভিয়াসলি আপনার কি কি প্রয়োজন হবে, টাইম বা কস্ট বেশি প্রয়োজন হবে। অ্যানাদার থিং যেটা কারণে আমাদের টাইম বা কস্টে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পিপল আর ওভারলি অপটিমিস্টিক। সো হতে পারে যে আমার একটা কাজ আমরা এস্টিমেট করলাম খুব অপটিমিস্টিক ওয়েতে যে এই কাজটা আমার করতে সে আমার একটা পাইলিং এর কাজ, এটা আমার কমপ্লিট করতে সে 2 মাস সময় লাগবে। বাট দেখা গেল লটস অফ থিংস হ্যাপেন, আমার দেখা গেল 2 মাস সময় লাগে না, আমার 2.5 মাস সময় লেগে গেল, রাইট? সো আমি 2 মাস কেন নিয়েছিলাম, দ্যাট ওয়াজ কাইন্ড অফ অপটিমিজম, রাইট? সো এখানে কিন্তু আমার একুরেসি কম ছিল, মানে আমার নিতে হবে আমার 2.5 মাস, বাট আমি নিয়েছিলাম কত, 2 মাস। সো ইন দিস ওয়ে হোয়াট ক্যান উই ডু, উই ক্যান মানে আমাদের মানে কেন এস্টিমেটকে রিফাইন করতে হয়। সো আপনার অনেক সময় আপনার আই মিন উই হ্যাভ আ ডিরেক্ট কোয়েশ্চেন, যে আমরা বলি যে একটা 10,000 কোটি টাকা প্রজেক্ট কেন 28,000 কোটি টাকা লাগলো। সো ইটস নট অল টুগেদার যে অল টুগেদার 100% ফর করাপশন। আমরা তো এমন ভাবে রিয়েক্ট করি যে 10,000 থেকে 28,000 হওয়া মানে হচ্ছে বাকি 18,000 টাকা, 18,000 কোটি টাকা কি করা হলো, করাপশন করা হলো। নট নেসেসারিলি ট্রু। সো এই সকল কারণে কি হতে পারে, প্রজেক্টের টাইম এন্ড কস্টের এস্টিমেশন বেড়ে যেতে পারে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সো নেক্সট থিং, আমরা এস্টিমেশনকে মোর প্রিসাইজ অ্যান্ড একুরেট করার জন্য আমরা একটা ডেটাবেসের হেল্প নিতে পারি। সো ইউ শুড নট থিঙ্ক অফ যে ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট ইজ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা যে এক একটা প্রজেক্টের জন্য যে টাইম বা কস্ট এস্টিমেট করছি এটা আমরা একটা ডেটাবেসে মেনটেন করতে পারি। সো আমরা যখন ডেটাবেসে মেনটেন করব, কন্টিনিউ একটা কমপ্লিট একটা ডেটাবেসে মেনটেন করব, তখন এই ডেটাবেস ওয়ার্কস লাইক এ ইন্টারেক্টিভ ফিচার। সো কি কারণে কস্ট বা টাইম বাড়তে পারে সেটা হয়তো আমি একটা লাইভ একটা চেঞ্জেস হয়তো বুঝতে পারবো আগে থেকে, যদি আমার কি থাকে, ডেটাবেস থাকে। সে ফর এক্সাম্পল আমি একটা 100 মানে আমার 101তম একটা প্রজেক্টে কাজ করছি। So, আমার আগে থেকে যে 100টা প্রজেক্টে কাজ করেছি প্রত্যেকটা কি আছে, টাইম এন্ড কস্ট আছে। So, আমার যখন একটা clear database থাকবে, so that database will help me to precisely estimate the time and cost for the 101st project. So, but আমি যদি ওটা ক্লিয়ার ডেটাবেস না রাখি, আমি হয়তো 101তম প্রজেক্টে যে টাইম এন্ড কস্ট এস্টিমেট করলাম সেখানে আগের যে টাইম এন্ড কস্ট
এস্টিমেশন করেছিলাম আগের 100টা প্রজেক্টের জন্য, সেখানকার এক্সপিরিয়েন্সটা কি করতে পারবো না, বা সেখানকার ডাটাটা বা স্ট্যাটিস্টিক্সটা কি করতে পারবো না, কাজে লাগাতে পারবো না। So, আমি আগের যে প্যাক প্রজেক্টগুলো করেছি সেখানকার টাইম এন্ড কস্টটা আমাকে গাইড করবে টু এস্টিমেট দ্য ফিউচার টাইম এন্ড কস্ট ফর দ্য ফিউচার প্রজেক্ট মোর প্রিসাইসলি। আচ্ছা, final thing for this topic is the mega project. So you probably have heard this term very commonly. So mega projected definition কি? So mega projected definition হচ্ছে যে প্রজেক্ট গুলো লার্জ স্কেল, যে প্রজেক্ট গুলো টু মাচ কমপ্লিকেটেড কম্পেয়ার টু দ্য কনভেনশনাল প্রজেক্ট, এবং যে প্রজেক্ট গুলো কস্ট হচ্ছে টিপিক্যালি 1 বিলিয়নের চেয়ে বেশি, অ্যান্ড ইট রিকোয়ার সেভারাল ইয়ার্স টু কমপ্লিট। এবং এই প্রজেক্ট গুলো যখন আপনি এক্সিকিউট করবেন, ইউ নিড দ্য ইনভলভমেন্ট অফ প্রাইভেট পাবলিক স্টেক হোল্ডার্স টু মেনি। এই প্রজেক্টগুলোকে সাধারণত আমরা মেগা প্রজেক্ট বলে থাকি, ঠিক আছে? তো আমাদের কান্ট্রিতে বেশ কয়েকটা মেগা প্রজেক্টের কাজ হয়েছে, এবং মেগা প্রজেক্টের কাজ চলমান, মেগা প্রজেক্ট হবে। তো এখন এখান থেকে আমাদের কি লার্নিং আছে? লার্নিংটা হচ্ছে এই প্রজেক্টগুলো, এখানে কিছু এক্সাম্পল আছে, সে আমাদের পদ্মা ব্রিজ বা আমাদের এক্সপ্রেসওয়ে বা আমাদের এমআরটি, দিস আর গুড এক্সাম্পলস অফ দ্য মেগা প্রজেক্ট। আর এখানে কিছু গ্লোবাল এক্সাম্পলস আছে, আপনার হাই স্পিড রেল লাইন, এয়ারপোর্ট, তারপর হেলথ কেয়ার রিফর্ম, অলিম্পিক্স, ডেভেলপমেন্ট অফ নিউ এয়ারক্রাফট, দিস আর এক্সাম্পলস অফ মেগা প্রজেক্ট। এখন মেগা প্রজেক্টের ডিসকাশন আমরা কেন করছি? মেগা প্রজেক্টের ডিসকাশন আমরা করছি এই কারণে যে এই সব মেগা প্রজেক্টে একটা জিনিস কমন, সেই জিনিসটা হচ্ছে এই প্রজেক্টগুলো আপনার ইনিশিয়ালি যে কস্ট এস্টিমেট করা হয় তার চেয়ে সেভারাল 100% কস্ট বেশি লাগে। এই প্রজেক্টগুলো কমপ্লিট করতে ইনিশিয়ালি যে সময়টা এস্টিমেট করা হয় সেই সময়ের তুলনায় অন্তত কয়েক বছর, কয়েক দশক হয়তো সময় বেশি লাগে। ইউ সি যে আমাদের ওকে, মানে বেশি সময় লাগে এবং বেশি খরচ লাগে। দিস ইজ নট এ টিপিক্যাল লোকাল, মানে আমাদের কান্ট্রি কেস না। দেয়ার ইজ এ কেস যে নিউ ডেনভার এয়ারপোর্ট, যেটা 1995-এ ওপেন করা হয়েছিল, সেটা দেখা গেল ইনিশিয়ালি যে কস্ট এস্টিমেট করা হয়েছে তার চেয়ে 200% কস্ট বেশি লেগেছে, এবং যে সময়তে কাজ শেষ হওয়ার কথা তার চেয়ে 2 বছর বেশি সময় লেগেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন, এই ব্যাপারটা কেন হয়? সো ফ্লিপজার্ক স্টাডিড দ্য মেগা প্রজেক্ট। দিস ইজ দ্য স্টাডি, যে দে অ্যাকচুয়ালি স্টাডিড যে কেন এই সময় বা খরচ বেশি লাগে মেগা প্রজেক্টে। ফার্স্ট থিং, দে এস্টিমেটেড যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে দেখা গেল ইনিশিয়ালি গভর্নমেন্ট বা প্রজেক্ট স্পন্সর ব্রিজ, টানেল বা রেলের যে প্রজেক্টগুলো এস্টিমেট, মানে কস্ট এস্টিমেট করেছে, সেগুলো 34%, 20% এবং 45% রেসপেক্টিভলি কম ছিল। ফর এক্সাম্পল, আমার খরচ লাগবে আপনার, ধরে নিলাম আমার খরচ লাগবে আমার কত, 150 কোটি টাকা, বাট আমি এস্টিমেট করলাম তার চেয়ে 34% কম, রাইট? সো এই ব্যাপারটা প্রথম ফাইন্ডিংস। এখন কথা হচ্ছে কেন এই ব্যাপারটা কেন হয়? এটা গেল কস্টের ব্যাপারে। আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা প্রজেক্ট ইজ অ্যানাদার থিং ইজ কমন, সেটা হচ্ছে এই প্রজেক্টগুলো তো বেশি খরচ নিয়েছে, এটা গেল, বেশি সময় নিয়েছে, এটা গেল। আরেকটা হচ্ছে এই প্রজেক্ট থেকে ইনিশিয়ালি যে বেনিফিট এস্টিমেট করা হয় সেই বেনিফিটটা রিয়েলি রিয়েলাইজ করা হয় না। এটা বাংলাদেশের এক্সপ্রেসওয়ে প্রজেক্ট হোক, এটা বাংলাদেশের কর্ণফুলী টানেলের প্রজেক্ট হোক, বা এটা ডেনভার এয়ারপোর্ট প্রজেক্ট হোক,
বা এটা অলিম্পিকের কোন স্টেডিয়ামের প্রজেক্ট হোক, এই ব্যাপারটা কমন। মানে যে এস্টিমেট করা হয়েছে সেই এস্টিমেশন বেনিফিট যে এস্টিমেট করা হয়েছে সেই বেনিফিটটা কি করা হয় না, রিয়েলাইজ করা হয় না। সো ইউ সি যে ডেনভার এয়ারপোর্ট যে ট্রাফিকটা তার পাওয়ার কথা, মানে যে পরিমাণ এয়ারপ্লেন ট্রাফিক তার পাওয়ার কথা, তার 55% পেয়েছে। একইভাবে আমরা একটা কেস একটু করে বাংলাদেশের লোকাল কেস দেখাই, যে আপনার কর্ণফুলী টানেলে এস্টিমেট করা হয়েছিল যে দৈনিক 18,485টা ভেহিকেল কি হবে, মুভ করবে। বাট এটা 2024-এর রিপোর্ট, 2024-এর 27 অক্টোবর। দেখা গেছে এখানে পার ডেতে অ্যাভারেজে 3,190টা ভেহিকেল কি করেছে, মুভ করেছে। আমার এস্টিমেশন হচ্ছে তার চেয়ে 600% বেশি, মানে 500, মানে আমি যদি এটাকে 600% বলি, তাহলে আমার 500% আমি বেশি কি করেছিলাম, এস্টিমেট করেছিলাম। দিস ইজ দ্য রিয়েলিটি। যেখানে এস্টিমেট অ্যাকচুয়াল মুভ হচ্ছে 3,190, বাট কি করা হচ্ছে, এস্টিমেশন ছিল আমার 18,485। তার মানে আমার এখন আমার এই খরচ দিয়ে, মানে আমার ভেহিকেলের যে মুভমেন্ট, এটা দিয়ে তো আমার টানেলের ডেইলি এক্সপেন্ডিচার কি করতে হবে, কাভার করতে হবে। সো এটার কারণে যেটা হলো, এভরিডে টানেলের অপারেশন কস্ট ছিল 37.47 লাখ, বাট আমি এখান থেকে রেভিনিউ পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ, মানে দৈনিক। তাহলে আমার এভরিডে আমার লস কত করে দিচ্ছি, এভরিডে লস এস্টিমেট করা হয়েছে 27 লাখ। একদিনে আমার টানেলের অপারেটিং কস্টের পারপাস আমার লস হচ্ছে কত, 27 লাখ। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি ফর দ্য মেগা প্রজেক্ট, রাইট? এবং এই মেগা প্রজেক্টগুলোতে কেন বেনিফিট গুলো ওভার এস্টিমেট করা হয়, কস্টকে কেন আন্ডার এস্টিমেট করা হয়, হোয়াট আর দ্য রিজন, এই ব্যাপারটা স্টাডি করেছে এই পেপারটা, মানে এই রিসার্চ পেপারটা। So, সেখানে মূলত তারা যেটাকে ফার্স্ট আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে, যারা প্রজেক্টের প্রমোটার্স, ফর এক্সাম্পল জায়গা হচ্ছে আমাদের বেশ কয়েকটা সে এমআরটির প্রজেক্ট স্পন্সর আছে। তারপর আমাদের কর্ণফুলী টানেলে আমাদের প্রজেক্টের স্পন্সর আছে চায়না, চায়নার একটা ব্যাংক, খুব সম্ভবত এক্সিম ব্যাংক অফ চায়না। এক্সিম ব্যাংক অফ চায়না আমাদের কর্ণফুলী টানেলকে কি করেছে, স্পন্সর করেছে। 8,000 কোটি টাকা ইনিশিয়াল এস্টিমেশন ছিল, তার মধ্যে 5,000 কোটি টাকা মতো, খুব সম্ভবত, হ্যাঁ, 6,000 কোটি টাকা লোন দিয়েছিল, বাকিটা হচ্ছে গভর্নমেন্ট ফাইন্যান্সিং। এখন এই ব্যাপারটা হচ্ছে তারা কি করে আসলে, তারা যেটা করে, আপনার দে particularly use deception to promote the project not for public good but for personal gain or political gain or economic. ওকে, সো আমরা এটার মাধ্যমে একটা কন্ট্রোল নিতে চাই, বা আমরা পলিটিক্যালি কোনো গ্রুপকে কি করতে চাই, আমাদের রেইনে আনতে চাই, অথবা এই প্রজেক্টটার কারণে কোনো একটা পার্টিকুলার ভেস্টেড গ্রুপ কি হবে, বেনিফিটেড হবে, রাইট? এটাকে আইডেন্টিফাই করেছে কারা, এই পেপারটা। সো দিস ইজ নট, মানে আমাদের কান্ট্রি স্পেসিফিক, দিস ইজ স্পেসিফিক ফর অল মেগা প্রজেক্টস executed in the world and being executed in other parts of the world. এবং এই প্রজেক্টগুলোকে সাধারণত হোয়াইট এলিফ্যান্ট বলা হয়। কি বলা হয়? হোয়াইট এলিফ্যান্ট বলা হয়, যেগুলোর আমার যে ভ্যালুটা এস্টিমেট করা হয়েছে সেখান থেকে আমাকে কি দেয়, কম ভ্যালু দেয়, হাইলি এক্সপেন্সিভ, এমন এক্সপেন্সিভ যে আমার কি কি হয়, লস হয়। ওকে, এখানে আমরা কয়েকটা কন্ট্রোভার্সিয়াল কেস প্রেজেন্ট করছি। For example, 2015 a FIFA scandal brought attention to the hidden cost of hosting the World Cup. South Africa built 6 new world-class stadium for 2010 competition. Okay. পরে দেখা গেল এই যে আমি মেগা প্রজেক্ট বানালাম, এই যে ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম,
none of the post World Cup revenue generated from these stadiums exceeds their maintenance cost. মানে স্টেডিয়াম গুলোর যে মেনটেনেন্স কস্ট সেটাও কি করা যাচ্ছে না পরবর্তীতে। আমি তো স্টেডিয়াম আমার টুর্নামেন্টের পরে তো স্টেডিয়াম কি করে ফেলতে পারছি না, ভেঙে ফেলতে পারছি না, রাইট? স্টেডিয়াম তো আমার কান্ট্রিতে আছে, তো আমার কান্ট্রিতে থাকলে সেটা তো আমার অপারেটিং কস্ট মিনিমাম আমাকে কি করতে হবে, মেক আপ করতে হবে, বাট সেটা করা যাচ্ছে না, রাইট? সো দেয়ার আর নাম্বার অফ এভিডেন্সেস দেয়ার। সো আমরা এখানে একটা ইন্টারেস্টিং স্ন্যাপশট আমরা একটু সামারাইজ করে বলছি, সেটা হচ্ছে 1992-তে অলিম্পিকে হোস্ট কান্ট্রি হওয়ার জন্য আপনার 7টা সিটি কম্পিট করেছে। কয়টা সিটি? 7টা সিটি। আর 2022-এ কম্পিট করেছে অনলি 2 সিটিস। এখন কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো যে 1992-তে ক্যাপাবল সিটির সংখ্যা তো কম ছিল, সেখানে 7টা সিটি পার্টিসিপেট করেছে। আর 2022-এ তো ওয়ার্ল্ড ইজ মোর রিচ, আরো বেশি সিটি পার্টিসিপেট করার কথা। বাট হোয়াই অনলি দিস 2 সিটিস পার্টিসিপেট? অ্যানাদার অসলো, নরওয়ের অসলো কি করেছে, আবার তার অ্যাপ্লিকেশন উইথড্র করেছে, রাইট? সো হোয়াট আর দ্য রিজন যে কেন এই শর্টেজটা হচ্ছে, মানে কেন বিডিং এ পার্টিসিপেট করছে না? সো 2008 এর অলিম্পিক গেমস এর জন্য আমার চায়না বেইজিং এ যে বার্ডস নেস্ট, ভেরি পপুলার স্টেডিয়াম, এটা করতে 480 মিলিয়ন আমার কি হয়েছিল, কস্ট হয়েছিল। এবং এটার জন্য আমার এভরি ইয়ারে 10 মিলিয়ন আমার অ্যানুয়াল এক্সপেন্সেস লাগবে, মানে অ্যানুয়াল আমার এক্সপেন্সেস লাগবে। বাট দেখা গেল এই খরচ উঠে আসছে না, মানে আমার এক্সপেন্সেস হচ্ছে বাট এটার জন্য আমার কি নাই, টাকা নাই, আমার কোনো ট্যানার নাই, মানে এটাকে ইউজ করছে না কেউ। জাস্ট আমরা কর্ণফুলী টানেলে যা দেখলাম যে আমার 37 লাখ হচ্ছে আমার ডেইলি অপারেটিং এক্সপেন্সেস, বাট এটার জন্য কি নাই, এটার জন্য ভেহিকেল নাই, এটা কেউ ইউজ করছে না। তাহলে আমি এটার জন্য আমার এভরিডে আমার কি করতে হচ্ছে, লস করতে হচ্ছে, রাইট? আচ্ছা, এখন এরপর আহ আমার এই কারণে আপনার ব্রিটেন এই মানে হোয়াইট এলিফ্যান্ট থেকে সরে এসে সে কিন্তু মানে অনেক কান্ট্রিজ কিন্তু এখানে পার্টিসিপেট করছে না। এখানে আরেকটা ফ্যাক্ট আইডেন্টিফাই করা হয়েছে, ইউ নো দ্যাট গ্রিস ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে ইকোনমিক ক্যালামিটিস ফেস করেছে বেশ অনেক বছর ধরে। সো ওয়ান অফ দ্য রিজনস আইডেন্টিফাইড যে গ্রিস যে আপনার অলিম্পিকের হোস্ট কান্ট্রি হয়ে থাকে, সেটার কারণে তার যে ইকোনমিক বার্ডেন সে ফেস করলো, সেটার অ্যাকচুয়ালি সে কম্পেনসেশন দিচ্ছে থ্রু দ্য ইকোনমিক ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, সো এটা একটু পড়বেন, দিস স্ন্যাপশট রিগার্ডিং দ্য মেগা প্রজেক্ট। আর এটার জন্য আমাদের রিকমেন্ডেশন কি? রিকমেন্ডেশন হচ্ছে যে আমরা যখন এই প্রজেক্টগুলো আপনার ইভ্যালুয়েট করা হবে, উই হ্যাভ টু থিঙ্ক অফ যে এটার ইভ্যালুয়েশনটা যেন একজন মানে এটা যেন ইম্পার্শিয়ালি কি করা হয়, ইভ্যালুয়েট করা হয়। এটা বেনিফিট এন্ড কস্ট এটা এস্টিমেট করার সময় কি করা না হয়, টু মাচ অপটিমিজম যেন এক্সিবিট করা না হয়। ঠিক আছে, সো দ্যাটস অল ফর দ্য এস্টিমেটিং দ্য টাইম অ্যান্ড কস্ট ফর প্রজেক্ট।